তো আমরা যেটা বলছিলাম যে গতকালকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড দেন হচ্ছে উই কমপ্লিটেড প্রোনাউন্স এজ ওয়েল। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে উইল ডু মডিফায়ার্স কিভাবে করতে হয়, মডিফায়ার্স নাম্বার ওয়ান, এন্ড দেন ভার্ব ফর্মস এজ ওয়েল, যে তোমার ভার্ব ফর্মস এর জিনিসপত্রগুলো কিভাবে এক্স্যাক্টলি করবা, অ্যাজ ইন রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, জেরান্স, এইসব হাবি জাবি এগুলো আমরা দেখবো। এন্ড দেন উইল মুভ অন টু প্রবলেম সলভিং, এক্স্যাক্টলি কিভাবে করতে হয়। মাথায় রাখবা যে মডিফায়ার্স অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্বস বা ভার্ব ফর্মস, হোয়াট এভার ইউ কল ইট, এই দুইটা টপিক গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। হ্যাঁ, প্রোনাউন্স আমরা লাস্ট দিন করছি, ইট ওয়াজ ভেরি সিম্পল, লাইক 2-3 লাইনে আমরা করে ফেলতে পারছি, ইট ওয়াজ ভেরি ইজি। হাউএভার ওয়েন ইট কামস টু আমাদের মডিফায়ার্স অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্বস, এই কোয়েশ্চেনগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ইয়েতে আসে, সেকশনে আসে। অ্যান্ড দিজ আর ইউজুয়ালি একটু লিটল বিট মোর ডিফিকাল্ট ফর যারা নতুন নতুন স্টার্ট করতেছে, যাদের বেসিক হয়তো বা আর ইজ নট দ্যাট গ্রেট yet. Okay, so yeah, যাই হোক। So I'll just share my screen, just give me এক সেকেন্ড সময় দাও আমাকে। So I think আমার স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি। So today is our class number 3 and we are doing modifiers and verb forms. Okay, so modifiers জিনিসটা বুঝতে হইলে, মানে মডিফায়ার্স এর কোয়েশ্চেন সলভ করার আগে উই হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড যে মডিফায়ার জিনিসটা কি। রাইট, ছোটবেলায় আমরা মডিফায়ারের প্রবলেমস করছি, ছোটবেলায় উই হ্যাভ লার্নড অ্যাবাউট মডিফায়ার্স সামওয়াট, বাট মডিফায়ার্স নিয়ে যে আরো ডিটেইলে পড়া যায় এই জিনিসটা আমরা হয়তো বা কখনো ওইভাবে শিখি নাই। রাইট, সো মডিফায়ার মানে হচ্ছে এনি পিস অফ ইনফরমেশন, হ্যাঁ, এনি পিস অফ ইনফরমেশন যেটা ইজ এক্সট্রা ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে, যেটা ইজ এক্সট্রা ইন দ্য সেন্টেন্স। এটার যদি প্রপার ডেফিনিশন দিতে হয় আমার, তাহলে ইট উড বি any word, any word, phrase, or clause, or clause that provides some sort of description, ঠিক আছে, some sort of description. So what does this mean? It means যে আমার সেন্টেন্সের কিছু পার্ট থাকে যেটা একদম মানে দরকার, হ্যাঁ, এটা আমার ছাড়া হবে না। যেমন লেটস আমি যদি বলি যে আই ইট রাইস, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট, আই ইট রাইসটা হচ্ছে আমার সেন্টেন্সের মেইন পার্ট। বাট আমি যখন এই আই ইট রাইসের সাথে ওয়েন আই অ্যাড আই ইট রাইস অ্যাট ইন দ্য আফটারনুন, হ্যাঁ, আই ইট রাইস ইন দ্য আফটারনুন, এই যে ইন দ্য আফটারনুন পার্ট, এখন এটা কিন্তু একটা এক্সট্রা পার্ট, রাইট, ইট সিগনিফাইজ যে আমি কখন ভাতটা খাচ্ছি আসলে। আমি যদি ইন দ্য আফটারনুন বাদও দিয়ে দেই, আমার সেন্টেন্সের মেইন পয়েন্টটা কিন্তু চলে যাবে না, যে আই ইট রাইস, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। রাইট, তো এটা মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ মডিফায়ার বেসিক্যালি যে কোনো ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজ দ্যাট অ্যাকচুয়ালি গিভস একটা ডেসক্রিপশন অর গিভস একটা এক্সট্রা বিট অফ ইনফরমেশন অন টপ অফ আওয়ার এক্সিস্টিং সেন্টেন্স। এটা মাথায় রাখবো যে মডিফায়ার জিনিসটা কি। সো মডিফায়ার আমরা যদি সেন্টেন্স থেকে বাদ দিই, আবার বলতেছি, মডিফায়ার বাদ দিয়ে দিলেও আমার সেন্টেন্সের মিনিং এ কোনো আহামরি চেঞ্জ আসবে না, ঠিক আছে, মিনিং এ কোনো আহামরি চেঞ্জ আসবে না। সো মডিফায়ারের কিছু রুলস আছে, হ্যাঁ, মডিফায়ারের কোয়েশ্চেন সলভ করতে যখন যাব তখন উইল সি দেয়ার আর টনস অফ রুলস। এখন রুলস শেখার আগে আমাদের আগে বুঝতে হবে সরি, যে কোয়েশ্চেনটা দেখতে কেমন হয়। রাইট, কোয়েশ্চেন দেখতে কেমন হয় সেটা না বুঝার আগে আমি মডিফায়ারের হাজার হাজার রুল পড়ে ফেললেও আসলে কোনো লাভ নাই। সো মডিফায়ারের কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি লুকস লাইক দিস, ঠিক আছে, আমরা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছি মডিফায়ারের কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি লুকস লাইক দিস। সো হোয়াট ডাজ দিস লুক লাইক, আমরা একটু যদি এক্সপ্লেইন করি। সো মডিফায়ারের কোয়েশ্চেনগুলোতে একটা আন্ডারলাইন থাকবেন, অপশন চয়েসগুলো অনেক সাইজে বড় হবে। আমরা লাস্ট দিন বলছিলাম, রাইট, যে আমরা নর্মাল যখন কোয়েশ্চেন করি তখন অপশন চয়েসগুলো ইউজুয়ালি 1 ওয়ার্ড or 2 ওয়ার্ড ম্যাক্সিমাম হয়, তাই না? বাট when it comes to মডিফায়ার কোয়েশ্চেনে কিন্তু আমার অপশন চয়েসের লেংথ ইজ ভেরি লং, ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে যে মডিফায়ার জিনিসটা কি, মডিফায়ারের কোয়েশ্চেনটা দেখতে কিরকম হয়। সো নাও লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে মডিফায়ারের রুলস গুলা কিভাবে আসলে কাজ করে। ওকে, সো আমরা একটা একটা রুলস দেখবো এন্ড দেন উইল মুভ অন। সো মডিফায়ার জিনিসটা কি, আই থিঙ্ক সবার জন্য ক্লিয়ার হয়েছে। টু রিক্যাপ, মডিফায়ার ইজ আ ওয়ার্ড, ইট ক্যান বি আ ফ্রেজ, ইট ক্যান বি আ ক্লজ, ঠিক আছে, ইট ক্যান বি এনি অফ দ্য থ্রি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে ফ্রেজ ক্লজের ডিফারেন্স বুঝছি। সো ইট ক্যান বি এনি অফ দ্য থ্রি, যেটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ওর কাজ আর কিছু না, ঠিক আছে। সো এটাই। এখন আমার রুল নাম্বার ওয়ান হচ্ছে
এটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে? এই রুলটা জানা থাকলে এরপর আমি যদি যেই দুই তিনটা রুল দিচ্ছি এগুলো তোমার না জানলেও চলবে, বিকজ দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট রুল। রুলটা হচ্ছে অলওয়েজ প্লেস মডিফায়ার্স অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য ওয়ার্ডস দে মডিফাই। এখন তো তুমি কনফিউজড হয়ে গেলা যে আচ্ছা, আমি আমাকে বলছে যে সবসময় মডিফায়ারকে যে ওয়ার্ডটাও মডিফাই করতেছে পাশাপাশি বসাইতে হবে। তো পাশাপাশি বসাইতে হবে এটা তো আমরা সবাই জানি। হাউএভার কাকে মডিফাই করতেছে না করতেছে, হোয়াট ডু আই মিন বাই দিস টার্ম যে দ্য ওয়ার্ডস দে মডিফাই, এটা দিয়ে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি? So, আমি একটা এক্সাম্পল দেখালে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু আগে বললাম না যে আই ইট রাইস ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, ধরো এটা হচ্ছে আমার সেন্টেন্স, হ্যাঁ। এই যে ইন দি আফটারনুন, এইটা আমার মডিফায়ার, তাই না? এইটা আমার মডিফায়ার। ও আসলে কাকে মডিফাই করতেছে চিন্তা করে দেখো তো, কাকে এক্স্যাক্টলি মডিফাই করতেছে? ইটিং রাইস পার্টটাকে মডিফাই করতেছে না? কিভাবে আসলে ইটিং রাইস পার্টটাকে মডিফাই করতেছে? বিকজ ইন দি আফটারনুন আসলে একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট হু, অ্যাবাউট হোয়াট। আমি ভাত কখন খাই সেটা নিয়ে একটা এক্সট্রা ইনফরমেশন না? কখন খাচ্ছি, ওয়েন আই ইট, ইটিং নিয়ে একটা এক্সট্রা বিট অফ ইনফরমেশন। সো এটা কি করে, এটাই ইট রাইসকে নিয়ে একটা এক্সট্রা বিট অফ ইনফরমেশন দেয়। সো দ্যাট ইজ ওয়াই এইটা ইজ আওয়ার মডিফায়ার, এইটা ইজ আওয়ার মডিফায়ার, এই যে ইন দি আফটারনুন। অ্যান্ড ও যাকে মডিফাই করে, ওয়ার্ডস দ্যাট ইট মডিফাইস, এটা হচ্ছে এই ইট রাইস পার্টটা। তো এই দুজনকে পাশাপাশি বসতে হবে। আমাদের রুল কি বলে? আমাদের রুল বলে এই দুজনকে একদম পাশাপাশি বসতে হবে, বিকজ যদি পাশাপাশি না বসে তখন হোয়াট হ্যাপেন্স? তখন ধরো আমি যদি আরেকটা সেন্টেন্স দিই তোমাদেরকে, এতটুকু পর্যন্ত সবার কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বাই দ্য ওয়ে? লাইক এনিওয়ান, কারো কোনো কোয়েশ্চেন? ইট ক্যান বি আ বিট কনফিউজিং, জাস্ট সো ইউ নো, ঠিক আছে? তোমাদের যদি কোথাও কনফিউজিং লাগে মডিফায়ারের পার্টটা, বিকজ ইটস ভেরি নিউ, এটা আমরা যারা এনসিটিবি কারিকুলাম থেকে আসো আমরা অত ভালো করে কখনো পড়ার চান্স পাই নাই, ঠিক আছে? সো ইট ক্যান বি আ বিট নিউ, বাট ইফ ইউ ফিল লাইক যে প্রবলেম আছে তোমার, আরেকটু আরেকবার বললে ভালো হয়, মেক শিওর ইউ আস্ক মি, আমি আরেকবার বুঝাবো, কোনো অসুবিধা নাই কিন্তু, ওকে? যাই হোক, আমি আরেকটা যদি এক্সাম্পল দেখাই, আমি আগে একটা ইনকারেক্ট এক্সাম্পল দেখাবো এন্ড দেন আমি কারেক্ট করবো, ওকে? সো লেটস সে আমি লিখলাম যে the mouse was found by a farmer lying in the field. এইটা হচ্ছে আমার কি সেন্টেন্সটা, ঠিক আছে? দ্য মাউস ওয়াজ ফাউন্ড বাই আ ফার্মার লাইং ইন দ্য ফিল্ড। সো আমরা সেন্টেন্সটা যখন পড়বো, সেন্টেন্সটা পড়ার পর আমি মিনিং কিন্তু বুঝতেছি, তাই না? যে দ্য মাউস, আমি যে ইঁদুরটা, সেটা পাওয়া গেছে কোথায়? সেটা পাওয়া গেছে লাইং ইন দ্য ফিল্ড, মানে হয়তোবা মাঠের মধ্যে পড়েছিল, সেখান থেকে আমি পাইছি। মিনিংটা আমরা বুঝতে পারছি, মিনিং ইজ প্রিটি ক্লিয়ার। হাউএভার when you read the sentence properly, যে the mouse was found by a farmer lying in the field, it looks like, এটা দেখতে কিরকম মনে হচ্ছে যে ফার্মারটা আসলে মাঠের মধ্যে পড়েছিল, বাট জিনিসটা তো উল্টা হওয়ার কথা, মাউসটা তো আসলে পড়ে থাকার কথা, তাই না? সেই লাইনটা হচ্ছে আমার কি মডিফায়ার, তাই না? লাইনটা হচ্ছে আমার মডিফায়ার। আর ও মডিফাই করতেছে কাকে? ও মডিফাই করতেছে মাউসকে, কারণ ও এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে অ্যাবাউট হু, মাউস। সো আমার সেন্টেন্সটা হওয়া উচিত ছিল দ্য লাইং দ্য মাউস লাইং ইন দ্য ফিল্ড ওয়াজ ফাউন্ড বাই দ্য ফার্মার, ঠিক আছে? দ্য সেন্টেন্স শুড বি দ্য মাউস লাইং ইন দ্য ফিল্ড ওয়াজ ফাউন্ড ইন বাই দ্য ফার্মার। বাট আমরা যখন এভাবে লিখতেছি, এই যে আমি আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, দ্য মাউস ওয়াজ ফাউন্ড বাই আ ফার্মার লাইং ইন দ্য ফিল্ড, ইট লুকস লাইক দ্য ফার্মার ওয়াজ লাইং ইন দ্য ফিল্ড, ফার্মারটা শুয়েছিল মাঠের মধ্যে এনো তারপরে মাউসটাকে পাইছে। বাট দ্যাট ইজ নট এক্স্যাক্টলি দ্য কেস, রাইট? মাউসটা হচ্ছে মাঠের মধ্যে পড়েছিল। আমি যদি কারেক্ট করতে হয় এই জন্য কি করতে হবে? মডিফায়ার আর ও যাকে মডিফাই করতেছে এই দুটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। কারণ মাথা রাখবা, সেন্টেন্সের মধ্যে মডিফায়ার যদি যাকে মডিফাই করতেছে ওর থেকে অনেক বেশি গ্যাপে থাকে, তাইলে ও মডিফাইং অ্যাকশনটা ঠিক মতো হইতে পারে না, ঠিক আছে? মডিফাইং অ্যাকশনটা ঠিক মতো হইতে পারে না, এন্ড সেন্টেন্সটা লুকস লাইক যে মডিফায়ারটা ইজ অ্যাকচুয়ালি মডিফাইং সামওয়ান এলস, যাকে মডিফাই করার কথা ছিল তাকে না করে আরেকজনকে করতেছে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সো আমার কারেক্ট সেন্টেন্স উড বি দ্য মাউস lying on the field, lying in the field was found by the farmer.
ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে এই রুলটা নিয়ে? ডাজ এনিওয়ান হ্যাভ এনি প্রবলেমস এই রুলটা বুঝতে? না ভাইয়া। অলরাইট, সো আমরা সামনের দিকে আগাই তাহলে। ওকে, সো উই আন্ডারস্ট্যান্ড যে রুল নাম্বার ওয়ানটা কি, আবার বলি। রুল নাম্বার ওয়ানটা ইজ আমার মডিফায়ার আর ও যাকে মডিফাই করতেছে, এই দুইটা জিনিস একদম ইমিডিয়েটলি পাশাপাশি বসতে হবে, বা যত কাছাকাছি সম্ভব তত কাছাকাছি বসাইতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। রুল নাম্বার টু, রুল নাম্বার টু হচ্ছে বেসিকলি রুল নাম্বার ওয়ানেরই একটা এক্সটেনশন, বাট ইটস ভেরি স্পেসিফিক টু এসএটি কোয়েশ্চেন্স। ঠিক আছে, ইটস ভেরি স্পেসিফিক টু এসএটি কোয়েশ্চেন্স। কিভাবে? আমার রুল নাম্বার টু বলে যে আ মডিফায়ার at the beginning of the sentence must modify, এই রুলস গুলো সবাই একটু লিখে রাখবে, ঠিক আছে? সেন্টেন্স, এটা এক্সাম্পল না দিলে তোমরা বুঝতে পারবে না ঠিক মতো, so আমি এক্সাম্পলটা দিই আগে। wearing high boots, the snake failed to injure the supervisor. সো এই সেন্টেন্সটার দিকে তাকাই, ঠিক আছে, ভালো করে তাকাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ারিং হাই বুটস, এইটা আমার মডিফাইং ফ্রেজ, তাই না? এটা হচ্ছে আমার কি মডিফাইং ফ্রেজ। আমরা বুঝবো কিভাবে একটা সেন্টেন্সের শুরুতে মডিফাইং ফ্রেজ আছে নাকি না? আমার সেন্টেন্সটা যখন একটা জেরান্ড দিয়ে শুরু হবে, বা সেন্টেন্সটা বা ক্লজটা যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে, সেন্টেন্সটা শুরুতে যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, বটম লাইন কি, সেন্টেন্সের শুরুতে যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এরকম দেখো এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ভার্ব আছে, এটাতে একটা সাবজেক্টও আছে, হিডেন সাবজেক্ট, সাবজেক্ট উল্লেখ করা নাই, বাট একটা সাবজেক্ট ভার্ব দুইটাই আছে, কিন্তু এটার কোনো মিনিং নাই। একা একা যদি আমি নেই খালি ওয়ারিং হাই বুটস, ওয়ারিং হাই বুটস মিনস হোয়াট, কোনো মিনিং নাই কিন্তু। সেটা একটা ক্লজ, বাট এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো সেন্টেন্সের শুরুতে যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, 99% অফ দ্য টাইম সেই ডিপেন্ডেন্ট ক্লজটা একটা মডিফাইং ফ্রেজ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? মডিফাইং ফ্রেজ হিসেবে কাজ করে। তো এখন আমাদের রুল কি বলে, যে মডিফায়ার, মডিফায়ার বা মডিফাইং ফ্রেজ বা মডিফাইং হোয়াট এভার, এটা সবসময় যেই ওয়ার্ডটাকে মডিফাই করতেছে বা যাকে নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ওর একদম পাশাপাশি হইতে হবে, ইমিডিয়েটলি পাশাপাশি হইতে হবে। সো আমরা দেখতেছি যে ওয়েরিং হাই বুটস, এখন ওয়েরিং হাই বুটস এটা তো একটা সাবজেক্ট আছে নিশ্চয়ই, যে যে আসলে হাই বুটসটা পড়তেছে। ওয়েরিং যেহেতু আমার ভার্ব, সো সামওয়ান হ্যাজ টু ওয়্যার ইট, তাই না? পড়ার কাজটা তো কারো না কারো করা লাগতেছে। এখন পড়তেছে কে? এটা তো হাই বুটস তো কোনো একটা মানুষ পড়তে পারে, তাই না? কোনো সাপ তো আর হাই বুটস পড়তে পারবে না, বা পড়তে পারার কথা না, সাপের পা নাই অ্যাজ ফার এজ আই নো, রাইট? তো এখন আমি যখন এই ওয়্যারিং হাই বুটস বা মডিফাইং ফ্রেজটার পরপর স্নেককে ইন্ট্রোডিউস করতেছি বা সাপ নিয়ে আসতেছি, ইট লুকস লাইক যে ওয়্যারিং হাই বুটস দ্য স্নেক ফেল টু ইনজোর দ্য সুপারভাইজার, মানে স্নেক হাই বুটস পরেছিল এন্ড এই কারণেও সুপারভাইজারকে ইনজোর করতে পারে নাই, হুইচ ইজ নট ট্রু, ইট ইজ নট পসিবল, রাইট? এটা তো হইতে পারে না, তাই না? সো আমার রুলটা বলে যে আমার মডিফাইং ফ্রেজের যেই সাবজেক্ট, ঠিক আছে, মডিফাইং ফ্রেজের যেই সাবজেক্ট, যদি আমার ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে মডিফাই সেন্টেন্সটা শুরু হয়, so এই মডিফাইং ফ্রেজের সাবজেক্ট ইমিডিয়েটলি মডিফাইং ফ্রেজের পরপর বসাইতে হবে, ঠিক আছে? আবার বলি, মডিফাইং ফ্রেজের যে সাবজেক্ট, সেটা ইমিডিয়েটলি পরপর তুমি একটা কমা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজের পর, কমার পরপর তুমি ডিরেক্টলি ওই ওয়ার্ডটাকেই বসাবা যে আমার মডিফাইং ফ্রেজের সাবজেক্ট হইতে পারে। সো ওয়্যারিং হাই বুটস, তার মানে আই নো যে ইট হ্যাজ টু বি আ পার্সন, একটা মানুষ হইতে হবে। ওয়্যারিং হাই বুটস তো একটা, এটা তো প্রাণী করতে পারে না, এটা তো আর সাপ হাই বুটস পড়তে পারবে না, গরু হাই বুটস পড়তে পারবে না, জিরাফ হাই বুটস পড়তে পারবে না। হাই বুটস পড়তে পারবে কে? মানুষ। সো আমার ইমিডিয়েটলি পরপর একটা মানুষ আসতে হবে। এখন আমার কাছে অপশন আছে দুইটা, হয় আমি সাপকে আনবো নাইলে আমি সুপারভাইজারকে আনবো। এর মধ্যে মানুষ কোনটা? সুপারভাইজার মানুষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সো উইল ব্রিং দ্য সুপারভাইজার হিয়ার। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি ওয়ারিং হাই বুটস, দ্য সুপারভাইজার ওয়াজ প্রোটেক্টেড ফ্রম দ্য স্নেক, ঠিক আছে? দ্য সুপারভাইজার ওয়াজ প্রোটেক্টেড ফ্রম দ্য স্নেক, এইভাবে করে দিলে আমার সেন্টেন্সটা উঠবি আ কারেক্ট সেন্টেন্স। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি আমরা? আই থিঙ্ক সবাই বুঝতে পারছি। এই দুইটা রুলই আছে ফর এসএটি, রুল এই দুইটাই।
আমাদের মেইন কাজটা হবে কোয়েশ্চেন সলভটা কেমনে করতে হবে, বিকজ এসএইটির জন্য অর মডিফায়ার্স ইন জেনারেল, মডিফায়ার্স এর রুল কিন্তু তেমন কঠিন কখনো হয় না, হ্যাঁ রুলস তেমন ডিফিকাল্ট কিছুই থাকে না, কোনোদিনই নাই, মাত্র দুইটা রুল। হাউএভার কোয়েশ্চেনটা বিকামস ভেরি ডিফিকাল্ট ফর আ লট অফ পিপল, কারণ যেহেতু আমরা গ্রামারে সবসময় দেখছি যে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড নিয়ে আমার কোয়েশ্চেন ফর্ম করা হয়, সো ওয়েন উই সাডেনলি সি যে আচ্ছা বিশাল বিশাল অপশন চয়েস এইটা সেটা, তখন উই বিকাম একটু স্কেয়ার্ড, ঠিক আছে। সো হাউ ডু উই ফিক্স দ্যাট? ফিক্স করার ওয়েটা হচ্ছে আমি তোমাদেরকে একদম সেট ওয়ে বলে দিচ্ছি, ঠিক আছে, একদম স্ট্রিক্ট ওয়ে, যে তুমি কোয়েশ্চেন দেখবা, কোয়েশ্চেন দেখার পর স্টেপ বাই স্টেপ কি কি করলে তুমি কারেক্ট অ্যান্সারে পৌঁছাতে পারবা 99.9% অফ দ্য টাইম। মডিফায়ার্স এর কোয়েশ্চেন আমার কাছে পার্সোনালি অনেক ইজি মনে হয়, বিকজ ইটস আ ভেরি প্রসেস ড্রিভেন অ্যান্সার, আমি যে প্রসেস ফলো করে আমার অ্যান্সার করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা লেটস সে পাংচুয়েশন সলভ করার সময় ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রুলস প্রিটি ওয়েল। মডিফায়ার্স এর কাছে রুলসই নাই, ইটস মোর লাইক কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে পারলে তোমার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা আগে কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখি, হ্যাঁ যে কোয়েশ্চেনটা স্ট্রাকচার করা আছে কিভাবে, বিফোর উই মুভ অন অ্যান্সার করাতে। মাথায় রাখবা এসএটির মডিফায়ার কোয়েশ্চেন গুলাতে 99% অফ দ্য টাইম অর ইন জেনারেল সব সময় মোটামুটি আমার মডিফায়ারটা সেন্টেন্সের শুরুতে থাকবে অ্যাজ আ ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, অ্যাজ আ কি ডিপেন্ডেন্ট ক্লজ, মডিফাইং ফ্রেজটা সব সময় শুরুতে থাকবে, ঠিক আছে। আবার বলি, এসএটির কোয়েশ্চেনের কেসে মডিফাইং ফ্রেজটা সেন্টেন্সের শুরুতে থাকবে, অ্যান্ড এই মডিফাইং ফ্রেজের পর কি আসবে, একটা আন্ডারলাইন আসবে। এই আন্ডারলাইনটা অলওয়েজ স্টার্টস, অলওয়েজ হ্যাজ টু স্টার্ট উইথ হোয়াট, যাকে আমি মডিফাই করতেছি সেটা দিয়ে আমার স্টার্ট হওয়া উচিত। ওকে, আমি একবার রিক্যাপ করি। জেনারেল রুল অফ থাম এসআইটির জন্য কি, মডিফায়ার সবসময় সেন্টেন্সের শুরুতে থাকবে, ঠিক আছে। So তুমি যখনই মডিফায়ারের কোয়েশ্চেন পাবা, ইউ স্টার্ট রিডিং, কোয়েশ্চেনটা পড়া শুরু করলা, পড়া শুরু করার পর তুমি দেখবা যে আচ্ছা আমার ডিপেন্ডেন্ট ক্লজটা কোথায় আছে। সেন্টেন্সের শুরুতে যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেই ডিপেন্ডেন্ট ক্লজটাই কি তোমার মডিফায়ার, ঠিক আছে, তোমার কি মডিফায়ার। তো তারপর তোমার কাজটা কি, তারপর তোমার কাজটা কি হবে, তারপর তোমার কাজটা হবে সেই মডিফায়ারটা দিয়ে কাকে মডিফাই করতেছে সেটা তুমি একটা আন্দাজ করা। তুমি এক্স্যাক্টলি তো বের করতে পারবা না মাথা থেকে, তোমার একটা আন্দাজ করতে হবে যে কি টাইপের জিনিস আসলে আমি সাবজেক্ট হিসেবে ধরতেছি ইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কিন্তু সাবজেক্ট অফ ডিপেন্ডেন্ট ক্লজ, এই সাবজেক্ট অফ ডিপেন্ডেন্ট ক্লজটাকে তুমি ইমিডিয়েটলি আন্ডারলাইনের পর পর বসাবা, ঠিক আছে। কি করতে হবে, সাবজেক্ট ডিপেন্ডেন্ট ক্লজের যে সাবজেক্টটা পাবা, সেই ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটা ইমিডিয়েটলি কমার পর পর বসাইতে হবে। ওদের মাঝখানে অন্য কোনো ফিলার ওয়ার্ড আসতে পারবে না কিন্তু, ঠিক আছে। এই যে প্রোনাউন্সিয়েশন অনেক দে, দেয়ার, দিজ এইসব হাবিজাবি কিছু আসবে না মোস্ট অফ দ্য কেসেসে। ইমিডিয়েটলি পরপর আমার সাবজেক্টটা চলে আসবে, ঠিক আছে। মাঝখানে কোনো ফিলার ওয়ার্ড কিন্তু আমরা আনবো না, আবার বলতেছি মাঝখানে কোনো ফিলার ওয়ার্ড আমরা আনবো না। এই ফিলার ওয়ার্ড গুলো ক্যান বি এনি ওয়ার্ড আনলেস ইট ইজ স্ট্রিক্টলি রিলেটেড টু আমাদের সাবজেক্ট, ঠিক আছে। ইমিডিয়েটলি পরপর আমার সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো আমি এখন কোয়েশ্চেনটা সলভ করে দেখাই। সো আমাকে বলা আছে এখানে যে ডিসপাইট বিইং চিপ, ভার্সেটাইল অ্যান্ড ইজি টু প্রডিউস। দেখো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা পরেই বুঝতে পারছি এটা একটা এক্সট্রা ইনফরমেশন। এটা যদি নাও থাকে সেন্টেন্সের মধ্যে কোনো আহামরি কোনো চেঞ্জ আসবে না, ইট ইজ অল ওকে, এটা জাস্ট আছে এক্সট্রা, এক্সট্রা হিসেবে আছে। সো আই এম টকিং অ্যাবাউট সামথিং যেটা ডিসপাইট বিং চিপ, ভার্সেটাইল অ্যান্ড ইজি টু প্রডিউস। তার মানে আমি কোনো একটা জিনিসের কথা বলতেছি যেটা চিপ, যেটা ভার্সেটাইল, যেটা ইজি টু প্রডিউস, তাই না। সো আই এম টকিং অ্যাবাউট সামথিং, আই এম টকিং অ্যাবাউট সামথিং। আমি কিন্তু কোনো মানুষের কথা বলতেছি না, আমি কোনো জায়গার কথা বলতেছি না, আমি কোনো কিছু একটা জিনিসের কথা বলতেছি যেটা আমি চিপ প্রডিউস করতে পারবো, যেটা আমি ইজিলি প্রডিউস করতে পারবো, যেটা ভার্সেটাইল ভাবে প্রডিউস করা যাবে। তো আমি এখন যেটা করবো, অপশন চয়েসের প্রথম দুই তিনটা ওয়ার্ড আমি পড়ে পড়ে দেখার চেষ্টা করব। প্রথম দুই তিনটা ওয়ার্ডের মধ্যে আমি যেটা খুঁজতেছি একটা জিনিস, সেটা যদি আমি না পাই, সেটা আমার অ্যান্সার হবে না, সেটা আমি বাদ দিয়ে চলে যাব, ঠিক আছে। কেমনে, ধরো অপশন এতে বলছে দেয়ার আর টু প্রবলেমস। এখন প্রবলেম তো আর ভার্সেটাইল চিপ ইজি টু প্রডিউস হইতে হইতে পারার কথা না, তাই না। প্রবলেম তো আমি কম দামে প্রডিউস করতে পারি না, ইজিলি প্রডিউস করতে পারি, প্রডিউস করার কিছু নাই প্রবলেম, তাই না। সো অপশন এ আর অপশন বি এইভাবে বাদ দিয়ে দেওয়া যায়, কারণ ওরা প্রবলেম ইন্ট্রোডিউস করে আগে। কিন্তু আমরা কি জানি, মডিফায়ারের ঠিক পরপর, ইমিডিয়েটলি পরপর যে সাবজেক্ট আমার মডিফাইং ফ্রেজে ওইটাই আসতে হবে, যাকে বুঝাইতেছে আমি মডিফায়ার দিয়ে তাকেই আসতে হবে। কিন্তু প্রবলেমকে তো আমি বুঝাচ্ছি না, প্রিটি শিওর, তাই না। প্রবলেম তো প্রডিউস করার কিছু নাই, সো অপশন এ আর বি বাদ।
অপশন সিতে আমরা দেখি কমার্শিয়াল প্লাস্টিক। এই তো এখন আমরা আস্তে আস্তে লাইনে আসছি। কমার্শিয়াল প্লাস্টিক, প্লাস্টিক ক্যান বি প্রডিউস করার মতো, প্লাস্টিক ইজিলি প্রডিউস করা যায়, কম দামেও প্রডিউস করা যাইতে পারে। কিন্তু অপশন সিতে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু কমার্শিয়াল প্লাস্টিকের কথা বলে নাই। কমার্শিয়াল প্লাস্টিক্স এর দুইটা অ্যাসোসিয়েটেড প্রবলেম, এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু কমার্শিয়াল প্লাস্টিককে বোঝানো হচ্ছে না, যেহেতু এখানে একটা পজেশন আছে। আমরা গতকাল লাস্ট ক্লাসে পজেশন শিখছিলাম না? পজেশন যেহেতু শিখছি সবাই, সেখানে যেহেতু পজেশনের ওই সাইনটা আছে, অ্যাপোস্ট্রফি আছে, সো এইটা অ্যাকচুয়ালি সিগন্যালস টু দ্য টু অ্যাসোসিয়েটেড প্রবলেমস। আমার সাবজেক্ট হিসেবে কাকে দেখানো হচ্ছে? দুইটা প্রবলেমকে, কমার্শিয়াল প্লাস্টিক কিন্তু দেখানো হচ্ছে না, বিকজ আমার অপশন সিতে বলতেছে কমার্শিয়াল প্লাস্টিক এর দুইটা প্রবলেম। ইভেন দো ওয়ার্ড দুইটা একদম ইমিডিয়েটলি পরপর আছে, ওটা সাবজেক্ট পজিশনে নাই, সাবজেক্ট হিসেবে আমি ওকে দেখাতে পারতেছি না। সো অপশন সি ইজ অলসো ইনকারেক্ট, কিন্তু অপশন ডি তে কমার্শিয়াল প্লাস্টিক একাই আছে, তাই না? Despite being cheap, versatile, and easy to produce, commercial plastics have two associated problems. So have দিয়ে আমি associated problems কে আলাদা করে দিলাম, বাট অপশন সি তে কিন্তু associated problems was the main thing. কমার্শিয়াল প্লাস্টিক্স জাস্ট সাইডলাইন থেকে সাপোর্ট দিচ্ছিল যে কমার্শিয়াল প্লাস্টিকের দুইটা প্রবলেম, বাট অপশন ডি তে কমার্শিয়াল প্লাস্টিক্স ইজ দ্য মেইন সাবজেক্ট, ইট ইজ অ্যাক্টিং লাইক দ্য মেইন সাবজেক্ট, সো দ্যাট ইজ ওয়াই অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। কেন অপশন ডি আবার কারেক্ট অ্যান্সার, আবার ফাইনালি রিক্যাপ করে দেই। কারণ আমার মডিফাইং ফ্রেজের সাবজেক্ট কি ছিল? আমি কি বের করছিলাম যে কোনো কিছু একটা, কোনো জিনিস খুঁজতেছি যেটা ইজি টু প্রডিউস, যেটা চিপ, যেটা ভার্সেটাইল। তো এখন ইজি টু প্রডিউস তো প্রবলেম হইতে পারে না, সো দ্যাটস ওয়াই প্রবলেম যেহেতু হইতে পারে না, কিন্তু অপশন এ বি সি তিনোটাতেই প্রবলেমকে দেখানো হয়েছে কমার পরপর সাবজেক্ট হিসেবে, তো আমি এগুলো সবগুলোকে বাদ দিয়ে দিব, খালি অপশন ডি আন্ডারলাইনের মধ্যে শুরুতেই কমার্শিয়াল প্লাস্টিক্সকে শুধু ইন্ট্রোডিউস করে অ্যান্ড প্রবলেমকে আলাদা রাখে। দ্যাটস ওয়াই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাইকে আমরা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বুঝতে ভাইয়া, বুঝতে পেরেছি। পেরেছি। আমি কি অনেক পেঁচাই ফেলছি? অনেকক্ষণ এক্সপ্লেইন করলাম, হ্যাঁ, বাট না কারো না যদি ভাইয়া, ভাইয়া বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি, কারো যদি বুঝতে সমস্যা হয় মেক শিওর ইউ আস্ক মি এখনই, কারণ এরপর আমি আরেকটা করব। ওকে, সো আই এম অ্যাজিউমিং সবাই আমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পারছি, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে একটু সলভ করে দেখাই। সো এই কোয়েশ্চেনে দেখো, আমরা লাস্ট কোয়েশ্চেনে দেখলাম লাস্ট কোয়েশ্চেনটাতে সেন্টেন্স ছিলই একটা, তাই না? সো ইট ওয়াজ ভেরি ইজি ফর আস টু আন্ডারস্ট্যান্ড, আচ্ছা সেন্টেন্স আছেই একটা, সেন্টেন্সের শুরুতে একটা মডিফায়ার থাকবে, মডিফায়ারের সাবজেক্ট বের করব, তারপর সাবজেক্টে ইমিডিয়েটলি কমার পরপর বসাই দিব, খুব ইজি। সো স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি? স্টেপ ওয়ান, আমি জাস্ট যেই সেন্টেন্সে আন্ডারলাইন আছে সেই সেন্টেন্সটা পড়বো, এন্ড সেই সেন্টেন্সের শুরুতে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আছে নাকি সেটা বের করার চেষ্টা করব। স্টেপ টু, আমার ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটা কি হইতে পারে সেটা আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব। একদম এক্স্যাক্টলি তো আইডেন্টিফাই করতে পারবো না, যেমন আমি এখানে কি বের করছিলাম, যে সামথিং, কোনো কিছু একটা জিনিসের কথা বলতেছি। সো এইভাবে করে তুমি জাস্ট একটা ভেগ আইডিয়া পাওয়ার চেষ্টা করবে যে আমার কি সাবজেক্ট হতে পারে, এটা স্টেপ টু। স্টেপ থ্রি, অপশন চয়েস গুলোর মধ্যে কোনটাতে একদম শুরুর দুইটা তিনটা চারটা ওয়ার্ডের মধ্যে আমার ওই সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করা হয় সেটা আমি দেখবো, এন্ড সেটা আমি চুজ করব। ঠিক আছে, এই তিনটা স্টেপ ফলো করলে তোমার মডিফায়ার কোয়েশ্চেনে জীবনেও কোনো সমস্যা হবে না। যেমন এই কোয়েশ্চেনটা আমি যদি তোমাদেরকে দেখাই, আমার জন্য রেলেভেন্ট জাস্ট এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকু। আমার প্রথম লাইনটার তেমন কোনো দরকার নাই, তুমি যদি চাও পড়তে পারো ফর এক্সট্রা কনটেক্সট, নিজের তোমার ভালোর জন্য, বাট তুমি ওয়েন ইউ প্র্যাকটিস, অনেক বেশি প্র্যাকটিস করতে থাকবে, অ্যাট সাম পয়েন্ট তোমার এসব কনটেক্সট দরকার নেই। বাট শুরুর দিকে যখন তোমরা প্র্যাকটিস করতেছো, ধরো আজকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, আজকের হোমওয়ার্ক করার সময় ইউল রিড দ্য এন্টায়ার প্যাসেজ সব সময়, ঠিক আছে? এন্ড ইটস নট বিকজ তুমি জাস্ট কোয়েশ্চেন সলভ করার জন্য করতেছো, তুমি যত বেশি পড়বা তোমার জন্য তত ভালো, যেহেতু ইউ গাইজ হ্যাভ নট, মানে আমি অ্যাজিউম করতেছি আমাদের মধ্যে মোস্ট অফ ইউ ডু নট রিড, হ্যাঁ, তেমন একটা। সরি, ইয়া, আমি যেটা বলতেছিলাম, সরি এক সেকেন্ড। ওকে, সো সরি, ইয়া, তোমাদের মধ্যে মোস্ট অফ ইউ ডু নট রিড, তাই না? ইংলিশ রিডিং তোমাদের পড়া হয় না হয়তো বা। সো যেহেতু তখন তুমি চান্স পাবা কোয়েশ্চেন গুলো সলভ করতে, তখন পুরো প্যাসেজ পড়বা, ইট হেল্পস ইউ উইথ ইউর রিডিং সামওয়াট। ওকে, যাই হোক, আমার জন্য রেলেভেন্ট ইজ এই পার্টটুকু, বেসড অন ইভেন্টস থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, বেসড অন ইভেন্টস থেকে শুরু হচ্ছে। তো আমরা দেখবো ফার্স্ট স্টেপ কি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কি প্রথমে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আছে নাকি না সেটা বের করার চেষ্টা করব। তো আমি দেখি বেসড অন ইভেন্টস দ্যাট হ্যাভ অকার্ড when রাবিনাল ওয়াজ আ সিটি স্টেট রুলড বাই a কিং। তো এতটুকু এখানে একটা কমা আছে, তার মানে এই পার্টটুকু কি একটা
ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমি আমার প্রথম ডিপেন্ডেন্ট ক্লজ পাইলাম, আমার স্টেপ 1 ইজ কমপ্লিট, তাই না? আমি ডিপেন্ডেন্ট ক্লজটা পাচ্ছি। ডিপেন্ডেন্ট ক্লজ কি? বেসড অন ইভেন্টস দ্যাট অকার্ড ওয়েন রাবিনাল ওয়াজ আ সিটি স্টেট রুলড বাই আ কিং, তাই না? বেসড অন ইভেন্টস দ্যাট অকার্ড ওয়েন রাবিনাল ওয়াজ আ সিটি স্টেট রুলড বাই আ কিং, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। স্টেপ 2 ইজ ফাইন্ডিং আউট দ্য সাবজেক্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? সাবজেক্টটা বের করার আমি চেষ্টা করব। তো এখানে একটা জিনিস দেখো, যে বেসড অন ইভেন্টস, খেয়াল করো, আমরা ডিপেন্ডেন্ট ক্লজটা খুব ভালো করে বুঝি। বেসড অন ইভেন্টস দ্যাট অকার্ড ওয়েন রাবিনাল ওয়াজ আ সিটি স্টেট রুলড বাই আ কিং, তার মানে আমি কোনো কিছু একটা কথা বলতেছি যেটা কোনো ঘটনা অবলম্বনে হয়েছে। বেসড অন ইভেন্টস মানে কি? কোনো ঘটনার উপরে বেস করে বানানো হয়েছে। এন্ড কোন ঘটনাগুলোর উপরে হয়েছে? যেগুলা রাবিনাল ওয়াজ আ সিটি স্টেট রুল বাই কিং, তখনকার ঘটনা, ঠিক আছে? এটা এত কিছু দরকার নেই আমার। মেইন পয়েন্টটা হচ্ছে আই এম টকিং অ্যাবাউট সামথিং, আই এম টকিং অ্যাবাউট, এগেইন আমি কোনো কিছু একটা জিনিসের কথা বলতেছি কিন্তু, যেটা ওয়াজ বেসড অন ইভেন্টস, কোনো ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এখন আমরা কি জানি? ঘটনা অবলম্বনে তো আমি কোনো মানুষকে বানাইতে পারি না, তাই না? পারি? মানে আমি যদি বলি যে আমি কোনো একটা ঘটনা অবলম্বনে তৈরি হয়েছি, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? আই ক্যান নট বি বেসড অন এনি সর্ট অফ ইভেন্টস। বাট আমি যদি বলি যে একটা গল্পের বই পড়ছি আমি গতকালকে, সেই গল্পের বইটা ওয়াজ বেসড অন ইভেন্টস ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2, দ্যাট মেক সেন্স। একটা বই একটা ঘটনা অবলম্বনে হইতে পারে। আমি যদি বলি যে আই স সিরিজ ইয়েস্টারডে দ্যাট ওয়াজ বেসড অন ল ফার্মস, এগেইন ঘটনা অবলম্বনে হইতে পারে। সো আই এম টকিং অ্যাবাউট সামথিং, এখানে কোনো মানুষ এখানে হইতে পারার কথা না। সাবজেক্ট বা এখানে যে ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে যাকে বোঝানো হচ্ছে বা যে জিনিসটাকে বোঝানো হচ্ছে, সেটা কোনো মানুষ হইতে পারার কথা না। এখন আমরা অপশন গুলাতে চেক করতে যাই। অপশন এ তে আছে রাবিনা লাচি, প্রথম দুইটা ওয়ার্ড। তো রাবিনা লাচি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা ড্যান্স ড্রামা। হ্যাঁ, প্রথম লাইনটা পড়লে তোমার জন্য ভালো হতো এই জন্য, যে রাবিনা লাচি ইজ এ প্রি কলোনিয়াল ড্যান্স ড্রামা। তো না, এটা একটা নাটক বেসিকলি, ঠিক আছে? নাটক বেসিকলি। সো রাবিনা লাচি কি? একটা নাটক। এখন নাটক তো বেসড অন ইভেন্টস হইতে পারে, তাই না? বেসড অন ইভেন্টস হইতে পারে। সো এটা আমাদের সাবজেক্টের যে ক্রাইটেরিয়া, যেটা আমরা স্টেপ 2 তে বের করছি, এটার সাথে মোটামুটি ফিট করে। হ্যাঁ, আমরা মোটামুটি ফিট করতে পারতেছি। সো আমরা অপশন এ কে আমার অ্যান্সার চয়েস হিসেবে রাখি, এটা আমি বাদ দিচ্ছি না কিন্তু। অপশন বি তে বলছে কিচে আছি দ্য মিলিটারি লিডার, তার মানে কিচে আছি একটা মানুষের নাম, ও একটা মিলিটারি লিডার। কিন্তু মানুষ তো হইতে পারবে না, কারণ বেসড অন ইভেন্টস বলা আছে। বেসড অন ইভেন্টস তো কোনো মানুষ হওয়ার কথা না, অ্যাজ উই হ্যাভ মেড ইট ভেরি ক্লিয়ার যে মানুষ বেসড অন ইভেন্টস হইতে পারে না। তো অপশন বি বাদ। অপশন সিও ওই সেন্সে বাদ, কারণ দ্য মিলিটারি লিডার, এগেইন মানুষ। দেয়ার ওয়াজ আ মিলিটারি লিডার, এগেইন মানুষ। তো অপশন বি সি ডি এই কারণে বাদ। অপশন এ শুধুমাত্র নাটকটাকে প্রপারলি ইন্ট্রোডিউস করে আফটার দ্য মডিফায়ার, দ্যাটস ওয়াই আমার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাইকে আমরা বুঝতে পারছি? সো আমার স্টেপ 3 উইথ দিস ইজ কমপ্লিট। সবাইকে আমরা বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে কিভাবে আমরা এই নাম্বার 2 কোয়েশ্চেনটা সলভ করলাম? অলরাইট, কারো কোয়েশ্চেন থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। ওকে, যদি না থাকে তাহলে লেটস মুভ অন টু সলভ আ কোয়েশ্চেন টুগেদার। ওকে, তোমরা সলভ করবে, আমি দেখবো আর কি। এই কোয়েশ্চেনটা তোমরা সবাই সলভ করার চেষ্টা করো। মাথায় রাখবা, পুরা প্যাসেজ তোমাদের মোস্ট অফ দ্য টাইম পড়ার কোনো প্রয়োজন নাই। রাদার হোয়াট ইউ নিড টু ডু ইজ, তুমি জাস্ট যেই সেন্টেন্সটাতে আন্ডারলাইন আছে সেই সেন্টেন্সটা শুরু থেকে পড়বা, এন্ড দেখবা যে শুরুতে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আছে নাকি। ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেটা আইসোলেট করবা, আলাদা করবা, সেখান থেকে সাবজেক্ট বের করবা, দেন সাবজেক্টটা ঠিক পরপর ইমিডিয়েটলি কমার পরপর বসাই দিবা। খুবই সিম্পল। দেখো আমি কিন্তু লাস্ট দুইটা কোয়েশ্চেন পুরো অপশন চয়েসও কখনো পড়ি নাই, আমি তো প্রথম 2-4টা ওয়ার্ড পড়ছি, তাইলেই হয়ে যায়, বিকজ ইউ ডোন্ট নিড টু রিড দ্য এন্টায়ার থিং। সবাই হচ্ছে এটা সলভ করার চেষ্টা করো, আই এম গিভিং ইউ 2 মিনিটস। জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ। আপনি ওই এটা করেন নাই, ওই যে কমেন্ট ডিসেবল করেন, আমার অ্যাকাউন্ট আবার ডিসেবল হয়ে গেছে। ডিসেবল করে দিছি। হ্যাঁ, আর ওগুলো রিডিং করছি, তবে এটা হলো ডাবল টাইপের কোথাও দেওয়া আছে। আমি অ্যাকাউন্ট রিমুভ করে দেবো পেজ থেকে, এটা থেকে আর ইয়ে করবো না। আমার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে। এই যে দুটো করতে করতে না না, পেজে ঢুকে তো, করে দিছি। হ্যাঁ, লাস্ট বারের মতো। আচ্ছা, পর্যন্ত সরি, সো সবাই আই হোপ করতেছো।
অপশন সি বলছো, প্লিজ লাইক বাকিরাও করার চেষ্টা করো। অপশন সি। অলরাইট, সো এটার অ্যান্সার ইজ অপশন সি, ঠিক আছে। আই থিঙ্ক সবাই মোটামুটি পারছো, যারা ক্লাসে আসো ক্লাস করতেছো ঠিকঠাক মতো। আই থিঙ্ক এভরিওয়ান কুড ডু ইট, বিকজ আমার বলা আছে কি যে ফর্টিফাইং সয়েল ইন অ্যারিড ইকোসিস্টেম এগেইনস্ট ইরোশন, কমা ড্যাশ, তাই না? সো আই এম টকিং অ্যাবাউট সামথিং দ্যাট ফর্টিফাইজ সয়েল, তাই না, মানে মাটিকে আরো শক্ত করে। তো এখন মাটিকে শক্ত তো কোনো স্টাডি করতে পারবে না, এস্টিমেটেড 60% হাবিজাবি এগুলো পারবে না, রিসেন্ট স্টাডি পারবে না। কে পারবে? ক্রাস্ট গুলা পারবে, তাই না, আর্থের উপরের ক্রাস্ট। সো দ্যাটস ওয়াই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? সো বাকিগুলোও তোমরা পারবা। এখানে আরো কিছু কোয়েশ্চেন্স আছে, ইউ ক্যান সলভ অল অফ দ্যাম অন ইউর ওন, কোনো সমস্যা নাই। সো আই থিঙ্ক দ্যাট ইজ ইট ফর মডিফায়ার্স। হ্যাঁ, মডিফায়ার্স আমরা এতটুকুই, মডিফায়ার্স এর বাইরে কিছু লাগবে না। এরপর আসবে ভার্ব ফর্মস, ঠিক আছে, এরপর আসবে কি ভার্ব ফর্মস। সো জাস্ট এক সেকেন্ড। ইয়া, সো মডিফায়ার্স এর পর আমরা করব হচ্ছে ভার্ব ফর্মস। এখন ভার্ব ফর্মস মেইনলি ডিলস উইথ টেন্স, বুঝতে পারছো? ভার্ব ফর্মস মেইনলি ডিলস উইথ টেন্স, যে আমার টেন্স কাকে বলে, টেন্স কিভাবে কি হয়, এইটা সেটা হাবি যাবে। তো টেন্সের জিনিসটা আমরা ছোটবেলা থেকে কিন্তু সবাই করে আসছি, তাই না? টেন্স ইজ নট সামথিং দ্যাট উই আর লাইক হ্যাঁ জীবনে করি নাই বা সামথিং লাইক দ্যাট। টেন্স আমরা সবাই ছোটবেলা থেকে করে আসছি। বাট হোয়াট হ্যাপেন্স উইথ টেন্স ইজ দ্যাট আমরা টেন্স নিয়ে আসলে অত ভালো করে কখনো জিনিসটা চিন্তা করি নাই, বুঝছো? মোস্ট অফ আস প্রবাবলি হ্যাভ লাইক একটা আইডিয়া যে হ্যাঁ টেন্স এটা এটা, প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। বাট ব্যাকএন্ডে যে কি হয় টেন্সের অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইক দ্য স্ট্রাকচার্স, কেন হচ্ছে স্ট্রাকচারটা, এইটা সেইটা, এগুলো ছোটবেলায় মোস্ট অফ আস ডিড নট হ্যাভ, অ্যাটলিস্ট আই ডিড নট হ্যাভ। আমার স্কুল কলেজে আমাকে, আমার টিচারদের প্রতি আই ওয়াজ নট রিয়েলি স্যাটিসফাইড অ্যাবাউট ওরা কিভাবে আমাকে টেন্স পড়াইছে। সো আই উইল স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক্স, ঠিক আছে, আই স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক্স। এসএইটির জন্য আমাদের প্রেজেন্ট আর পাস্ট এই দুইটা টেন্সের উপরে ফোকাস করা লাগে ইউজুয়ালি। ফিউচার টেন্স ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফিউচার টেন্সের থেকে তেমন কোয়েশ্চেন আসে না, আমি দেখি না অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে। সো আমরা প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সের উপরে ফোকাস করব। সো উই নো দেয়ার আর টু টাইপস অফ টেন্স, রাইট? প্রেজেন্ট টেন্স অ্যান্ড দেয়ার ইজ পাস্ট টেন্স। উই নো যে এখানে প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে। তো এখন প্রেজেন্ট টেন্সে দেয়ার আর আবার টাইপস, যেমন নাম্বার ওয়ানে কি আছে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট। তারপর উই হ্যাভ প্রেজেন্ট কন্টিনিউয়াস, and then we have present perfect. Similarly, pastও there are three types: simple past, there are continuous, and lastly there is perfect, past perfect আর কি, ঠিক আছে? তো তিন ধরনের আমার আছে, টপিক আছে, আমার মেইন টাইপ আছে। তো এখন সিম্পল প্রেজেন্ট জিনিসটা কি আমাদের বুঝতে হবে। সিম্পল প্রেজেন্ট জিনিসটা কি? সিম্পল প্রেজেন্ট অ্যাকচুয়ালি ডিলস উইথ, আমরা একটা একটা দিয়ে শুরু করি। সো সিম্পল প্রেজেন্ট, দেন আমরা পাস্টে যাবো আস্তে আস্তে। সিম্পল প্রেজেন্ট হ্যাপেন্স, মাথা রাখবা টেন্স জিনিসটা কি আসলে, এটার একটু বেসিকটা ক্লিয়ার করে দেই আগে। টেন্স হচ্ছে আমার অ্যাকশনটা ঠিক কোন সময় হইছে
সেই সময়ের উপরে বেস করে ভার্বের ফর্মটাকে চেঞ্জ করা। ভার্বের সাথে কি আমি আইএনজি লাগাবো, ভার্বের সাথে কি আমি হ্যাভ লাগাবো, হ্যাজ লাগাবো, হ্যাড লাগাবো, এম ইজ আর ওয়াজ ওয়্যার লাগাবো, কি লাগাবো আসলে আমি ভার্বের সাথে, এই জিনিসটা ডিপেন্ড করে আমার ভার্বটা অ্যাকচুয়ালি কোন টাইমে হয়েছে সেইটার উপরে। তো ধরো আমি যদি বলি যে আমি স্কুলে যাচ্ছি, এই স্কুলে যাচ্ছি এটা এক ধরনের সময়। আমি যদি বলি যে আমি এক সময় স্কুলে গেছিলাম, আমি কালকে স্কুলে যাব, আমি স্কুলে গেছি, চারটা কিন্তু চারটা ডিফারেন্ট টাইপ অফ টাইমিং অফ দ্য ভার্ব, ঠিক আছে? And এগুলো নিয়ে আমাদের পুরো ডিসকাশনটা হবে। সিম্পল প্রেজেন্ট অ্যাকচুয়ালি মিনস যখন আমি একটা হ্যাবিচুয়াল কথা বলতেছি, আমি কোনো একটা হ্যাবিচুয়াল কথা বলতেছি বা ইউনিভার্সাল ট্রুথের কথা বলতেছি, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথের কথা বলতেছি। তো এই দুইটা সিনারিওতে আমাদের সিম্পল প্রেজেন্ট দরকার হয়। আবার বলি কি কি সময়, হ্যাবিচুয়াল ট্রুথের কথার সময় অথবা ইউনিভার্সাল ট্রুথের কথার সময়। যেমন আমি যদি বলি যে আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে, বা আমি যদি বলি যে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, দুইটা সেন্টেন্স তাই না? আই গো টু স্কুল এভরিডে, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, দুইটাই কিন্তু আসলে কি একটা হ্যাবিট, এটা হচ্ছে হ্যাবিচুয়াল, আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে তো তেমন কিছু জানার নাই যে আচ্ছা প্রতিদিন স্কুলে যাই, কখন যাই, কিভাবে যাই, এত কিছু জানার কিছু নেই, আমি জাস্ট বলছি আমি স্কুলে যাই প্রতিদিন। আর আরেকটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। সো দুইটা ডিফারেন্ট জিনিস। তো আমাদের সিম্পল প্রেজেন্টটা ইউজুয়ালি এই দুইটা টাইপের সিনারিওতে ইউজ হয় না। এটার স্ট্রাকচারটা কেমন, খুবই সিম্পল, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, ঠিক আছে? এখানে তেমন কোনো ক্যাচাল নাই, ভার্বের ফর্মে কোনো চেঞ্জ হয় না, ভার্বের সিম্পলেস্ট ফর্মে ইউজ করা হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি ভার্বের সাথে আইএনজি, হ্যাজ, হ্যাভ, ওয়াজ এগুলো কিছুই লাগে না, জাস্ট V1, ঠিক আছে, যেটাকে বলে সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ বেসিকলি আমি যখন বুঝাতে চাই যে একটা কাজ এই মুহূর্তে চলতেছে, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে এখনই পড়াচ্ছি তাই না, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রেজেন্ট থিং দ্যাট ইজ গোয়িং অন রাইট নাও অ্যাট দিস মোমেন্ট ইন টাইম। এই যে এই টাইপের কাজগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে ফেলি, ঠিক আছে? তো আবার বলি প্রেজেন্ট, হোয়াট ডাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন? ইট বেসিকলি মিনস when an action is happening right now, ঠিক আছে? এটার স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে? তো এটা দেখতে কেমন হয়, আই অ্যাম টিচিং বা আই অ্যাম গোয়িং টু স্কুল। সো বোথ অফ দিস অ্যাকচুয়ালি সিগনিফাইস একটা কাজ যেটা এখন হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে। ইট ডাজন্ট মিন যে একটা কাজ হবে বা এটা একটা কাজ সবসময় হয়, গতকালকে হয়েছে, ইট মিনস একটা কাজ এই মুহূর্তে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর লাস্টলি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট ইজ ইন্টারেস্টিং, কারণ প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আগে একটু বলি, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 বা পার্টিসিপল ফর্ম, হ্যাঁ, ভার্বের পার্টিসিপল ফর্ম। এটা দুইটা সিনারিওতে ইউজ হয়, দুইটা সিনারিওতে ইউজ হয়। একটা একটা ইজ when an action happened indefinitely in the past। এর মানে কি? এর মানে হচ্ছে যখন একটা অ্যাকশন ধরো পাস্টে হইছে বাট তুমি জানো না এক্স্যাক্টলি কখন হইছে, ঠিক আছে? তুমি জানো যে এটা পাস্টে হইছে, বাট এটা কখন হইছে পাস্টের সেটা তুমি কিন্তু জানো না, বুঝতে পারছো? সো তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ ভিজিটেড লন্ডন, আই হ্যাভ ভিজিটেড লন্ডন, হোয়াট ডাজ দিস মিন? ইট মিনস যে আমি লন্ডন গেছিলাম, কোনো এক সময় গেছি আমি। এখন এটা আমি কবে গেছি পাস্টের সেটা আমি জানি না, এটা আমি গত বছরও যেতে পারি, 10 বছর আগেও যেতে পারি, 50 বছর আগেও যেতে পারি, আবার গতকালকেও যেতে পারি, রাইট? ইট জাস্ট মিনস যে আমার পাস্টে একটা অ্যাকশন হয়েছে, বাট এটা এক্স্যাক্টলি কখন হয়েছে বা টাইম, টাইম তোমার কোনো আইডিয়া নাই। সো ওই টাইপের সিনারিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, ঠিক আছে? ওই টাইপের সিনারিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। আবার বলতেছি, দেখো এটা কিন্তু পাস্টের সাথে কনফিউজ করা যাবে না। So, একটা অ্যাকশন যেটা পাস্টে হইছে বাট তুমি জানো না পাস্টের কখন হইছে, ইনডেফিনিট কোনো টাইমে হইছে পাস্টের, তখন আমরা কি ইউজ করব?
প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার ইউজ করবো, যে হ্যাজ, হ্যাভ আর V3। এটা হচ্ছে রুল নাম্বার 1 ফর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের আরেকটা রুল আছে, when an action began in the past and is still ongoing। মানে কি? মানে হচ্ছে একটা জিনিস শুরু হয়েছে পাস্টে, এটা কি শুরু হয়েছে পাস্টে, ঠিক আছে, বাট এটা এখনো চলতেছে। পাস্টে শুরু হয়ে এটা এখনো চলতেছে। যেমন আমি যদি বলি আই হ্যাভ লিভড ইন দিস হাউস সিন্স 2021, এর মানে কি আমি 2021-এ থাকা শুরু করছি, এন্ড আমি কিন্তু এটা এখনো আছি এই বাসায়, তাই না? সো আই হ্যাভ স্টার্টেড দ্য অ্যাকশন অফ লিভিং 2021 থেকে। আমি আমার যে কাজটা, থাকার কাজ, 2021 থেকে শুরু করছি, বাট সেটা কিন্তু এখনো চলতেছে, 2026, 27, 28 চলতেছে। সো এই টাইপের সিনারিওতেও আমরা দেখো হ্যাভ লিভড, ঠিক আছে, হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3 এই স্ট্রাকচার আমরা ইউজ করতেছি। সবার জন্য কি ক্লিয়ার আমার প্রেজেন্ট টেন্সের জিনিসপত্রগুলো? ভাইয়া একটা প্রেজেন্ট, কোয়েশ্চেন ছিল। ইয়েস প্লিজ। ভাইয়া ভাইয়া আপনি আপনি এই যে এই যে এখানে যে এখানে একটা যে একটা উদাহরণ উদাহরণ দিলেন, দিলেন, হুম আই হ্যাভ আই হ্যাভ ভিজিটেড ভিজিটেড লন্ডন। লন্ডন। হুম তো তো ভাইয়া ভাইয়া এখানে যদি এখানে আমি যদি আমি লিখতাম যে লিখতাম আই যে আই ভিজিটেড ভিজিটেড লন্ডন, লন্ডন, এখানেও তো কোনো এখানেও তো ভুল কোনো হওয়ার ভুল কথা হওয়ার ছিল কথা না। ছিল না। এখানে ভুল হওয়ার কথা ছিল না। আই ভিজিটেড লন্ডন তুমি যখন বলবা, হ্যাঁ আই ভিজিটেড লন্ডন, এরপরে কিন্তু চিন্তা করো ন্যাচারালি একটা জিনিস আসে যে আই ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমরা কিন্তু শুধু বলি না যে আই ভিজিটেড লন্ডন, তারপরে তোমার কোয়েশ্চেন থেকে যায় যে আচ্ছা ইউ ভিজিটেড লন্ডন কখন, কবে, কেমনে, কি, রাইট? সো তো আমরা ইউজ করতে পারবো আই ভিজিটেড লন্ডন, কিন্তু তখন আমার একটা টাইম অ্যাড করতে হবে, তখন আমার স্পেসিফিক টাইম অ্যাড করতে হবে, ঠিক আছে? আই ভিজিটেড লন্ডন এক্স্যাক্টলি গ্রামাটিক্যালি এটা ইনকারেক্ট, বুঝতে পারছো? হ্যাঁ ইউজ ভাইয়া, করতে বুঝতে পারি, পারছি। আমরা স্পোকেন ইংলিশ অনেক কিছু ইউজ করতে পারি, বাট গ্রামাটিক্যালি দ্যাট উড নট বি কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ইয়া এটাই। তারপর আমাদের আসবে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, তো তারপরে আসবে আমাদের পাস্ট টেন্স। হ্যাঁ, তারপর আমাদের আসবে পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট দিয়ে শুরু করি। সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্টের সাথে অনেক সিমিলার, ঠিক আছে, অনেক সিমিলার। কেমনে সিমিলার? যে এইটাও টকস অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড at a definite time in the past, definite time in the past। তো এর মানে কি? এর মানে হচ্ছে যে অ্যাকশনটাও পাস্টে হইছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্টে যখন আমি বলতেছি যে ইনডিফিনিট টাইম, কবে হইছে না হইছে আই ডোন্ট রিয়েলি নো, আই ডোন্ট রিয়েলি কেয়ার, বাট when it comes to simple past I care about the time of the action and I know exactly যে কখন হইছে আমার অ্যাকশনটা। যেমন আমি যখন বলবো যে I went to see my parents last month, I went to see my parents last month, লিখি জিনিসটা, I went to see my parents last month। হোয়াট ডাজ দিস মিন? ইট মিনস আমি গত মাসে আমার প্যারেন্টসকে ভিজিট করতে গেছিলাম। সো এই জন্য কিন্তু আমরা জাস্ট আমার আমার ভার্বের বেসিক পাস্ট ফর্ম ইউজ করতেছি, যেহেতু আমার একটা স্পেসিফিক টাইম মেনশন করা আছে লাস্ট মান্থ, বুঝতে পারছো? সেটার স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস যা আছে তা, সিম্পল প্রেজেন্টের মতোই অনেকটা, বাট এখানে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম বসাচ্ছি। সো তুমি যদি ভার্বের অ্যাকশনের টাইমটা জানো, ধরো পাস্টে হয়েছে and তুমি টাইম জানো, তাহলে এটা সিম্পল পাস্টে চলে আসবে। আর তুমি যদি টাইম না জানো, তখন এটা প্রেজেন্ট পারফেক্টে চলে আসবে। সো খুবই সাটল ডিফারেন্স, কিন্তু টাইম জানো কি জানো না সেটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এই যে সেম কোয়েশ্চেনটা, ওই যে আই হ্যাভ ভিজিটেড লন্ডনের যে জিনিসটা, এখন আমি যদি জানতাম যে আমি লন্ডনে গত বছর গেছি, তখন কিন্তু আমি বলতাম আই ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার, আমি কিন্তু তখন হ্যাভ অ্যাড করতাম না। আবার ইন দিস কেস আমি যেহেতু জানি যে আমি আমার প্যারেন্টসদেরকে দেখতে গেছি, বাট আমি যদি না জানতাম যে আমি লাস্ট মান্থে গেছি, তখন আমি বলতাম I have visited বা I have went to see my parents বা I have been to my parents, whatever it is, ঠিক আছে? I have visited my parents, I have been to my parents, whatever you say, তখন আমার একটা হ্যাভ আনতে হইতো, হ্যাজ হ্যাভ কিছু একটা আনতে হইতো। তো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সরি। তারপর আসে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের আইএনজি। এটা খুবই সিম্পল। হ্যাঁ, এটা বেসিক্যালি মিনস আমার পাস্টে দেয়ার ওয়াজ সাম অ্যাকশন দ্যাট ওয়াজ হ্যাপেনিং, পাস্টে
some action was happening. যেমন আমি যদি বলি যে I was writing yesterday বা I was taking a class yesterday, what does it mean? যে গতকালকে আমি একটা ক্লাস নিচ্ছিলাম বা গতকালকে আমি কিছু একটা লিখতেছিলাম, রাইট? সো when it comes to doing something at a past time, like পাস্টের একটা সময় আমি কিছু একটা করতেছিলাম এন্ড সেই সময়ের কথা আমি বলতে চাই, তখন আমি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতেছি। ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, ইটস ভেরি সিম্পল। আমরা ডিরেক্ট ইম্পর্টেন্টটাতে চলে যাই, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট ইম্পর্টেন্ট কিভাবে, কারণ এখানে সব একটু খেয়াল করবা, হ্যাঁ। সো পাস্ট পারফেক্ট অ্যাকচুয়ালি ওয়ার্কস উইথ দুইটা অ্যাকশন। পাস্ট পারফেক্ট ওয়ার্কস উইথ অ্যাকশন 1 এন্ড অ্যাকশন 2, মানে দুইটা ভার্ব আছে। এখন দুইটা ভার্বের মধ্যে দুইটাই পাস্টে হচ্ছে, ঠিক আছে? আমরা কিছু কনটেক্সট সেট করি, দুইটা ভার্বের মধ্যে দুইটাই পাস্টে হচ্ছে, দুইটা অ্যাকশন আছে, কিন্তু সমস্যা হচ্ছে একটা অ্যাকশন আরেকটার আগে হইছে। মানে কি এটার? সো ধরো আমি গতকালকে ঘুম থেকে উঠছি এন্ড দেন আমি আমার ক্লাসে গেছি, ইউনিভার্সিটি গেছি। তো এখন দুইটা অ্যাকশনে কিন্তু পাস্ট, আমি ঘুম থেকে উঠা আর আমার ইউনিভার্সিটি যাওয়া দুইটাই গতকালকে হয়েছে, দুইটাই গতকালকার পাস্টে হয়েছে। বাট এর মধ্যে কি একটা সিকোয়েন্স অফ ইভেন্টস আছে না, যে আমি আগে ঘুম থেকে উঠছি দেন আমি আসলে আমার ক্লাসে গেছি, রাইট? ইভেন দো বোথ অফ দ্য অ্যাকশনস ওয়্যার ইন পাস্ট, ওদের মধ্যে কিন্তু একটা টাইমের ডিফারেন্স আছে। সো এখানে ওই সেম সিচুয়েশন, ঠিক আছে, যে অ্যাকশন 1 আর অ্যাকশন 2 দুইটাই পাস্টে হয়েছে, বাট লেটস সে অ্যাকশন 1 হ্যাপেন্ড বিফোর অ্যাকশন 2, ঠিক আছে? অ্যাকশন 1 অ্যাকশন 2 এর আগে হয়েছে। তো আমাদের রুল বলে, যখন এই টাইপের সিনারিও পাবা তুমি, যে দুইটা অ্যাকশন আছে, দুইটাই পাস্টে হইছে, একটা আরেকটার আগে হইছে, তখন যে অ্যাকশনটা আগে হয় সেখানে আমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বসবে হ্যাড প্লাস V3, আর যে অ্যাকশনটা পরে হয় সেখানে সিম্পল পাস্ট বা কন্টিনিউয়াসের স্ট্রাকচার বসবে, ঠিক আছে? তো আমি আবার রুলটা বলি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আমি জানি, আমরা তো জানি সবাই। রুলটা হচ্ছে আমার দুইটা অ্যাকশন থাকবে যেটা দুইটাই পাস্টে হইছে, কিন্তু দুইটার মধ্যে একটা আগে হয়েছে একটা পরে হয়েছে, এরকম থাকবে। So, এরকম যখন হবে একটা আগে একটা পরে, যে অ্যাকশনটা আগে হয় তখন আমি হ্যাড প্লাস V3 ইউজ করবো বা পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা সেখানে ইউজ করব। আর যে অ্যাকশনটা পরে হয়েছে বিটুইন দ্য টু অফ দেম, সেখানে আমি সিম্পল বা কন্টিনিউয়াস ইউজ করবো, পাস্টের সিম্পল বা কন্টিনিউয়াস ফর্ম ইউজ করব। বুঝতে পারছি আমরা সবাই পাস্ট পারফেক্ট? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমি যদি বলি যে আই হ্যাড woken up before I decided to go to university. এই সেন্টেন্সে দেখো দুইটা কাজ হচ্ছে, আমি ঘুম থেকে উঠছি আর আমি ডিসিশন নিছি, ঘুম থেকে উঠছি আর আমি ডিসিশন নিছি। কোন কাজটা আগে হয়েছে? ঘুম থেকে উঠছি আমি আগে, তাই না? তো যেহেতু আমি ঘুম থেকে উঠছি আগে, সেই জন্য আমি হ্যাড প্লাস V3 ইউজ করতেছি। আর যেহেতু আমি ডিসিশন নিছি পরে, সেই জন্য আমি সিম্পল পাস্টের ফরম্যাট ইউজ করতেছি। সবার জন্য ক্লিয়ার পাস্ট পারফেক্টের জিনিসটা? সবার জন্য ক্লিয়ার পাস্ট পারফেক্টটা? কারো কোনো হ্যাঁ বুঝতে ভাই, সমস্যা আছে? clear। বুঝতে সমস্যা নাই আমি আশা করতেছি। এই হচ্ছে আমার টেন্সের বিষয়গুলো। হ্যাঁ, টেন্সের বিষয়টা ভালো করে বুঝতে পারলে তোমার ভার্ব ফর্মস এর লাইক 90% ইজ অলরেডি ডান। এরপর আরো কিছু জিনিসপত্র আসে, যেমন জেরান্ড আর ইনফিনিটিভ। হ্যাঁ, জেরান্ড আর ইনফিনিটিভ। জেরান্ড ইনফিনিটিভ, জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে যখন আমি আইএনজি যোগ করব, যেমন গোয়িং, ওয়ার্কিং, স্টাডিং, রাইটিং। আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, ঠিক আছে? টু ডু, টু রান, টু রাইট, টু স্টাডি, এই টাইপের জিনিসপত্রগুলো। রুল দুইটার কেসেই সিম্পল, দুইটার কেসেই রুল সিম্পল। রুলটা কি? দে ক্যান নট অ্যাপিয়ার ইন দ্য সেন্টেন্স অন দেয়ার ওন। হোয়াট ডাজ দিস মিন? ইট মিনস যে ওরা সেন্টেন্সের মধ্যে একা একা আসতে পারবে না। ধরো আমরা কখনো বলতে পারবো না আই গোয়িং টু স্কুল, বা আমি কখনো বলতে পারবো না আই টু রান। কখনো কিন্তু আমরা বলতে পারবো না। ইট লুকস লাইক যে দেয়ার ইজ সামথিং মিসিং এখানে, তাই না? ইট লুকস লাইক সামথিং মিসিং এখানে। কেন মিসিং? ইন কেস অফ জেরান্ড একটা অক্সিলারি ভার্ব সবসময় আসতে হবে।
জেরান্ড নিজে কখনো মেইন ভার্ব হইতে পারবে না, জেরান্ড ইনফিনিটিভ দুইটাই, ওরা নিজেরা কখনো মেইন ভার্ব হইতে পারবে না সেন্টেন্সের, ওদের সাথে সবসময় একটা সাপোর্টিং ভার্ব থাকতেই হবে। যেমন আমি এখানে বলতে পারবো আই অ্যাম গোয়িং টু স্কুল, তখন সেন্টেন্স মেক্স মোর সেন্স। তখন আমার কি মনে হয়, অ্যাম দিয়ে আমি একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতেছি, তখন অ্যাম গোয়িং মিলে এটা একটা ভার্ব ফ্রেজ হয়ে যায়, অ্যাম গোয়িং মিলে একটা ভার্ব, টোটাল ভার্ব বা ভার্ব ফ্রেজ হয়ে যায়, ঠিক আছে। বাট আমি গোয়িং একা কিন্তু থাকতে পারবে না। সিমিলারলি আমি যখন বলবো আই টু রান, আমি এখানে যদি বলি যে আই ওয়ান্ট টু রান, আই ডিসাইডেড টু রান, আই ম্যানেজ টু রান, আরেকটা ভার্ব, সেপারেট ভার্ব, অক্সিলারি ভার্ব না, এমিজার ওয়াজ ওয়েন না, বাট একটা সেপারেট ভার্ব। ইট অনলি মেক সেন্স, এই টু রানটা তখনই সেন্স মেক করতে পারবে যখন আমি আরেকটা এক্সট্রা ভার্ব আনতেছি টু সাপোর্ট ইট। এটা কিন্তু একা একা ডাজন্ট মেক এনি সেন্স। লাইক টু রান, শুধুমাত্র টু রান, এটা দুনিয়ার কোনো জায়গায় ইট উইল মেক সেন্স, ঠিক আছে, ইট উইল মেক নো সেন্স। আমরা যখন এটার সাথে একটা এক্সট্রা ভার্ব আনতেছি, শুধুমাত্র তখন ইট ইজ স্টার্টিং টু মেক সাম সেন্স, রাইট? সো এটা হচ্ছে আমাদের জের আন্ডার ইনফিনিটিভের পার্টটা। সো উইথ দিস আই থিঙ্ক ভার্ব ফর্মসে আমাদের তেমন কিছু নাই। ইফ আই রিমেম্বার সামথিং মেবি নেক্সট ক্লাস আমি দেখাই দিব, বাট টু মাই রিমেম্বারি, আমার আমার মেমোরিতে আই ডোন্ট থিঙ্ক যে আর কিছু আছে। সো আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভিং এ চলে যাই, ওকে? সো কোয়েশ্চেন সলভিং এ যাওয়ার আগে সবাই একটু এটা করার চেষ্টা করো তো। এটা মডিফায়ারের, আমরা জাস্ট একটু একটা টেস্ট করবো যে তোমাদের সবার মডিফায়ারের কনসেপ্ট গুলো মনে আছে নাকি না। জাস্ট ট্রাই টু সলভ দিস। সরি। হোপফুলি দেখতে পাচ্ছ স্ক্রিন। বি বলতেছো? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, সবাই আই থিঙ্ক পারছো, সো দ্যাট দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্টেইং এখানে। এটা হচ্ছে আমার ভার্ব ফর্মস এর একটা কোয়েশ্চেন, তো জাস্ট ট্রাই টু সলভ দিস। হ্যাঁ, এখানে তোমার এই নন এসেনশিয়াল ক্লজ, তারপর ফ্রেজ, এইসব জিনিসের একটু কনসেপ্ট জানা লাগবে। জাস্ট ট্রাই, না পারলে কোনো সমস্যা নাই, আই উইল সলভ ইট অফ কোর্স।
ওকে, ডি বলতেছো, রেইন বলতেছো। এটার অ্যান্সার ইজ রেইন। কেন রেইন আমরা একটু দেখি। সো ভার্ব ফর্মস এর কেসে আমার পুরো প্যাসেজ পড়ার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট যেতটুকুতে আন্ডারলাইন আছে অতটুকুই পড়বো। সেখানে বলা আছে দিস স্ফেরিক্যাল বিটস অফ গ্লাস ফর্ম when asteroids collide with the planet, ejecting bits of molten rocks into the atmosphere that after cooling and solidifying, এটা হচ্ছে নন এসেনশিয়াল ক্লজ, সেটা আমরা বাদ দিব, দ্যাট ড্যাশ ব্যাক টু মার্সের সারফেস। তাই না? তার মানে এখানে এমন একটা ভার্বের কথা বলতেছি যেটা আসলে উইল অ্যাক্ট অ্যাজ আ মেইন ভার্ব, তাই না? কারণ অন্য কোথাও কিন্তু আর কোনো ভার্ব নাই, তাই না? These spherical bits of glass form when asteroids collide with the planet, ejecting bits of molten rock. এখানে অলরেডি ইজেক্টিং আছে, সেটা মেইন ভার্ব হতে পারবে না আমরা জানি, রাইট? সো এটা আমার মেইন ভার্ব না। সো বিটস অফ মোলটেন রক ইনটু দ্য অ্যাটমসফিয়ার দ্যাট ড্যাশ ব্যাক অন টু মার্সের সার্ফেস। তার মানে আমার এই আন্ডারলাইন পার্টে দেয়ার হ্যাজ টু বি একটা মেইন ভার্ব, বিকজ আদারওয়াইজ আমার সেন্টেন্সের মধ্যে কোনো ভার্বই থাকে না, তাই না? আদারওয়াইজ সেন্টেন্সের মধ্যে কোনো ভার্বই থাকে না। এখন আমরা জানি যে ইনফিনিটিভ, এইটা, তারপরে হ্যাভিং, আইএনজি, এগুলো আমার মেইন ভার্ব হইতে পারে না। তাহলে আমার অপশন ডি ইজ দ্য অনলি ফিজিবল অপশন, বিকজ দ্যাট ইজ দ্য অনলি বেসিক ফর্ম অফ ভার্ব। অ্যান্ড যেহেতু আমার পুরো সেন্টেন্সটা ইজ আ জেনারেল স্টেটমেন্ট, এখানে কোনো স্পেসিফিক টাইমের কথা বলা নাই, কিছু নাই, জাস্ট একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট, তো আমার সিম্পল ফর্মটাই আমরা ইউজ করব। ঠিক আছে, ইজি জিনিস, তেমন ডিফিকাল্ট কিছু না। এই কোয়েশ্চেনটা আমরা সবাই একটু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? অলরাইট, গিভিং ইউ 30 more seconds. এ বলছো একজন, ডি বলছো একজন, ওকে, ডি বলছো। সো দ্য অ্যান্সার ইজ অপশন ডি। অ্যান্সার ইজ অপশন ডি। কেন ডি আমরা একটু দেখি। আমাকে বলা আছে সেকেন্ড জেনারেশন জাপানিজ আমেরিকান ওয়াতারু মিসাকা। এখানে আমার ভার্বটা ইজ বেসিক্যালি সার্ভের কোনো একটা ফর্ম, হ্যাঁ। সার্ভড ইন World War II and won 2 amateur national basketball championship at the University of Utah when he joined New York Knicks for the 1947-48 session. হাবিজ ভাই অনেক কিছু বলছে। মানে এখানে দুইটা অ্যাকশন, তাই না? World War II-তে সার্ভ করা আর ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জিতা, দুইটাই কিন্তু পাস্টে হয়েছে, একটা 1947 আর একটা 1941। তো দুইটাই পাস্টে হয়েছে। বাট দুইটা অ্যাকশন যখন পাস্টে হয়, আমরা কি জানি, একটা আগে একটা পরে হইলে যেটা আগে হয় দুইটার মধ্যে, সেখানে আমার হ্যাড প্লাস V3 এর ফরম্যাট ইউজ করতে হয়, তাই না? তো এখন আমার কোনটা আগে হয়েছে? ও World War II-তে আগে সার্ভ করছে না, তারপরে না ও বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জিতছে। তো যেহেতু World War II-তে আগে সার্ভ করছে, সেখানে আমার হ্যাড প্লাস V3 এর ফরম্যাটটা ইউজ করতে হবে। হ্যাড প্লাস V3 এর ফরম্যাট শুধুমাত্র অপশন ডিতে আছে। দ্যাটস ওয়াই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এন্ড নট অপশন এ। বুঝতে পারছো? তাসনিম বুঝতে পারছো? সরি, সাজিদ বুঝতে পারছো কেন অপশন এ না? অলরাইট, ঠিক আছে। আই থিঙ্ক দ্যাট উইল বি ইট ফর দিস ক্লাস। যে আমাদের ভার্ব ফর্মস আর মডিফায়ার্স আমাদের কমপ্লিট। সো উইথ দিস আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের গ্রামারের অ্যারাউন্ড 70% কমপ্লিট হয়ে গেছে। কালকের ক্লাসে আমরা পাংচুয়েশন করব, পাংচুয়েশন করে আমাদের গ্রামার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে ফ্রম টুডেজ ক্লাস, তোমাদের হোমওয়ার্ক থাকবে ওয়ান প্রেপ থেকে, তোমরা পুরো ফর্ম স্ট্রাকচার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, ফর্ম স্ট্রাকচার, অ্যান্ড সেন্স, ইজি, মিডিয়াম, হার্ড, সবগুলা করে ফেলবা। ঠিক আছে? সব, এখানে এখন আর কোনো বাছাবাছির কিছু নাই। সো ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্স থেকে ইজি, মিডিয়াম, হার্ড তিনোটাই করে ফেলবা। অ্যান্ড এরিকা মেলজারের বইয়ে, এরিকা মেলজারের যে গ্রামার বইটা তোমাদেরকে আমি দিছি, হুম, এরিকা মেলজারের গ্রামার বই থেকে তোমরা ভার্বের একটা চ্যাপ্টার আছে, সেই ভার্বের চ্যাপ্টার যা যা আছে, ভার্ব রিলেটেড এনিথিং দ্যাট ইউ ফাইন্ড ইন দ্য বুক, রিড এভরিথিং
অ্যান্ড মডিফায়ারের একটা চ্যাপ্টারও থাকার কথা। মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার দুইটার আমি নামটা ভুলে গেছি এক্স্যাক্টলি কি ছিল, মনে নাই। সো এনিথিং এনি ওয়ান অফ দোজ, সো এগুলো করে এই দুইটা চ্যাপ্টার করে ফেলবা। মাল্টিপল চ্যাপ্টার্স হইতে পারে, অ্যান্ড ওই চ্যাপ্টারের শেষের যে এক্সারসাইজ থাকে সেটাও তোমরা করে ফেলবা। বুঝতে পারছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে ফ্রম টুডেজ ক্লাস? এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক অর এনিথিং, কিছু কোনো কিছু?